আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ভারত বাংলাদেশের ব্যাপারে কেন এত বেশি নাক গলায়? বাংলাদেশের কোটি কোটি মানুষের একটি চিন্তা তাদের মধ্যে জেগেছে। সেটা হচ্ছে ভারতের যে আধিপত্যবাদ, তাদের যে নাক গলানো, এইসব বিষয়ে বাংলাদেশের মানুষ নতুন করে ভাবতে শুরু করেছে। আপনারা জানেন বাংলাদেশের উপরে ভারত কি ধরনের প্রভাব বিস্তার করে। আমাদের বর্ডারে তারা আমাদের নাগরিকদেরকে নিয়মিতভাবে হত্যা করে। আমাদের বিজয় দিবস, স্বাধীনতা দিবসে পর্যন্ত, সেই সময়ের সেই দিনে পর্যন্ত মানুষকে হত্যা করে, আমাদের নাগরিকদেরকে। ফেলানির কিশোরী মেয়ে ফেলানিকে গুলি করে হত্যা করে কাঁটাতারে লাশ ঝুলিয়ে রেখেছিল, আপনারা জানেন। 2009 সালের ফেব্রুয়ারি মাসের 25-26 তারিখে আমাদের 57 জন সামরিক কর্মকর্তা নির্মম হত্যার শিকার হন। এটার সঙ্গে ভারত যুক্ত আছে এমনটি মনে করেন বাংলাদেশের মানুষ। ভারতীয় মিডিয়া, ভারতীয় এজেন্ট, বাংলাদেশের আওয়ামী লীগ তাদের এজেন্ট বারবার বোঝাবার চেষ্টা করে মুক্তিযুদ্ধের সময় তাদের অবদান আছে। 1971 সালে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছে, স্বাধীন হয়েছে। সেই মুক্তিযুদ্ধে ভারতের নাকি বিশাল অবদান রয়েছে। বাংলাদেশের মানুষ নাকি 1 কোটির মতো মানুষ নাকি রিফিউজি ছিল ভারতে। একতরফাভাবে সেই সমস্ত প্রচার করে। তো আপনারা জানেন ভারতের আধিপত্য কত ধরনের বাংলাদেশে আছে। বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে তুলে দেওয়া হয়েছে ভারতের হাতে। ঢাকার অফিসগুলোতে যে দেখবেন, বাংলাদেশের নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, বিভিন্ন জায়গায় শিল্প এলাকায় গেলে দেখা যাবে ফ্যাক্টরিগুলোর নিয়ন্ত্রণ সব ভারতীয়দের হাতে। মার্চেন্ডাইজার, গুরুত্বপূর্ণ পদগুলোতে ভারতীয় লোকজন। বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে যে অরাজকতা, সেটার পেছনে সেটা নেপথ্যে ভারতের হাত রয়েছে। লক্ষ লক্ষ লোক বাংলাদেশে পারমিশন ছাড়া তারা চাকরি করছে, বিভিন্ন ব্যবসা করছে, এবং বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ ব্যক্তিরা বাংলাদেশ থেকে টাকা পয়সা ইনকাম করে ভারতে পাঠিয়ে দিচ্ছে। বাংলাদেশের বাজারে একতরফাভাবে তাদের পণ্য চালাচ্ছে ভারত। বাংলাদেশের পণ্য ভারতে চলতে পারছে না। এমনকি তাদের সাথে লেনদেন করতে হলে তাদের রুপিতে রূপান্তরিত করে দেওয়া লাগে। তাদের যে টাকা, তাদের যে মুদ্রা, কারেন্সি, রুপি, সেটা রূপান্তরিত করে টাকা থেকে রুপিতে তাদের সাথে লেনদেন করতে হয়। তো বাংলাদেশে আওয়ামী লীগ দীর্ঘ বছর ভারতের এজেন্ট হিসেবে কাজ করছে। ভারত আওয়ামী লীগ ছাড়া আর অন্য কাউকে বিশ্বাস করতে পারছে না। দীর্ঘ বছর আমরা যদি অতীত ইতিহাস দেখি, পুরো আওয়ামী লীগটাই হচ্ছে একদম সেই শুরু থেকে এই গ্রুপটা, হয়তো পাকিস্তানের পূর্বে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরবাংলা একে ফজলুল হক, এই যে ব্যক্তিগণ তারা আওয়ামী মুসলিম লীগ করতেন। সেই সময় হয়তো ভারতে এতটা প্রভাব বিস্তার করতে পারেনি আওয়ামী লীগের মধ্যে। 1971 সালের পর থেকে খুব সাংঘাতিকভাবে, এর আগে থেকেই লেগেছিল শেখ মুজিবুর রহমানের সাথে ভারত, তাকে দিয়ে বিভিন্ন কিছু করিয়েছে। তো বিশেষ করে তার কন্যা, যাকে গোপাল হিসেবে বাংলাদেশের মানুষ চিনে, এবং তার বোন, পুরো এখন যে আওয়ামী লীগ টিমটা আছে, পরিবারটা আছে, আওয়ামী লীগের গোষ্ঠীটা আছে, এদেরকে ভারতেই মোটামুটি এদেরকে পৃষ্ঠপোষকতা করে ভারতে। অত্যন্ত বিশ্বস্ত একটি গোষ্ঠী ভারতের কাছে আওয়ামী লীগ। তো আমরা বলে থাকি যে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম, মুসলিম দেশ, প্রায় 18 কোটি জনসংখ্যার বিশাল বাংলাদেশ, জনসংখ্যার দিক থেকে বিশাল একটি রাষ্ট্র আমাদের, আয়তনের দিক থেকে খুব কম।
বিশ্বের গুরুত্বপূর্ণ একটি দেশ, জিওগ্রাফিক্যালভাবে খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা বাংলাদেশ। তো আমাদের অর্থনীতি চুষে খেয়েছে আমাদের যে আয় ইনকাম। 52 বছরের পুরনো একটি স্বাধীন দেশ যেভাবে উন্নত হওয়ার কথা সেভাবে হয় নাই, সব ভারতে খেয়ে ফেলে। এবং আওয়ামী লীগকে ব্যবহার করে তারা বারবার আওয়ামী লীগকে 2 নম্বরই করে বিভিন্ন ষড়যন্ত্র করে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চায় এবং এনেছে। 1996 সালে সেটা করেছিল, তারা এনেছিল, রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছিল। এরপরে 2008 সালের ডিসেম্বরে ফখরুদ্দিন মঈনুদ্দিনকে ম্যানেজ করে তারা এই আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসায়। এই আওয়ামী লীগকে দিয়ে বাংলাদেশে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে, বাংলাদেশকে তারা লুট করিয়েছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, ইসলামের উপরে তারা আঘাত করেছে, বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউটগুলো ধ্বংসের দ্বার প্রান্তে এনেছে। তারা চায় যে একটা উপনিবেশ করে রাখতে, তাদের কলোনি করে রাখতে। একটা সময় তারা গ্রাস করে ফেলবে পুরো বাংলাদেশকে, তারা সরাসরি হয়তোবা দখল করার সেই দুঃসাহস দেখাতে চাবে। তারা বিভিন্নভাবে বাংলাদেশকে তারা দখল করে রাখতে চায়। রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, যারা রিক্সা চালক, যারা সিএনজি চালক, তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় ভারত সম্পর্কে, তারা খুব সুন্দরভাবে বলতে পারবে। এখন সেই আগের মতো নেই, বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, ভারত সম্পর্কে তারা সচেতন হয়েছে, মোটামুটি ভালোই সচেতন হয়েছে। সেই সচেতনতা কাজে লাগাতে হবে। এটার পৃষ্ঠপোষকতা দরকার, ভালো একটা নেতৃত্ব দরকার, যাতে বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদ যে শক্তি আছে, আওয়ামী গোষ্ঠী আছে, আওয়ামী বাম রাম যারা আছে, তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করা যায়। বিশেষ করে আপনারা দেখেছেন কিছুদিন আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাংলাদেশের তরুণরা কিভাবে ভারত বিরোধিতা করেছিল। খেলার অস্ট্রেলিয়ার কাছে ভারত যখন হেরে গেছে তখন বাংলাদেশের তরুণরা সেখানে উল্লাস করেছিল। তো এটা রাজনীতির মধ্যে ঢুকে পড়েছিল এই উল্লাসটা। ভারতীয় বিভিন্ন রাজনীতিবিদরা এটা নিয়ে কথা বলেছে, বিভিন্ন সাধারণ সেখানে নাগরিক, ভারতপ্রিয় নাগরিক, ভারতকে যারা ভালোবাসে তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে তারা কথা বলেছেন, সেগুলো আমরা দেখেছি। তো বাংলাদেশের মানুষ ভারত সম্পর্কে এখন জানে। বাংলাদেশের বাম রাম যারা আওয়ামী লীগ, ভারতীয় এজেন্ট, তারা ছাড়া বাংলাদেশের কোটি কোটি মানুষ বাংলাদেশের আধিপত্যবাদ সম্পর্কে তারা জেনেছে, বুঝেছে। আগের মতো নেই, বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে কথা বলতে দেওয়া হতো না, এখন এটা প্রকাশ্য এসেছে। বাংলাদেশের মুদির দোকানদার বলেন, আর যে কাপড় চোপড় আয়রন করে লন্ড্রির লোক, যারা বিভিন্ন ধরনের দোকানপাটের ব্যবসা বাণিজ্য করেন, যারা ফুটপাতে হকার্সগিরি করেন, মোটামুটি একদম সেই তৃণমূল পর্যায় থেকে সেন্ট্রাল পর্যন্ত বহু মানুষ এখন ভারত সম্পর্কে সচেতন হয়েছে। অবশ্যই বাংলাদেশে ভারত নিয়ন্ত্রিত মিডিয়াগুলো, তাদের এজেন্ট দিয়ে যে পরিচালিত বাংলাদেশের মিডিয়াগুলো, এগুলো এখন ভারতের দালালি করে যাচ্ছে। আর এই অবৈধ আওয়ামী লীগের লোকজন, তারা যাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, তারা তো আসলে ভারতের কৃতদাস, একদম সোল এজেন্ট বলে না ইংরেজিতে, সেটা। তো আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশের মানুষ এখন জেগে উঠেছে ভারতের ব্যাপারে, তারা সচেতন হয়েছে। এখন অনেক ইতিহাসের টিচাররাও বলা শুরু করেছেন যে সেই পুরনো যুগে দিল্লির যে আধিপত্যবাদ ছিল এই অঞ্চলে, বেঙ্গলে, এখন পর্যন্ত সেটা তারা ধারাবাহিকতা রক্ষা করছে। এখন পর্যন্ত স্বাধীন বাংলাদেশে তাদের আধিপত্যবাদ চলছে। তারা 1971 সালে এখান থেকে পাকিস্তান থেকে যে বাংলাদেশে আলাদা হয়েছে, এটা ভারতের একটি মিশন ছিল, এটা তাদের আশা আকাঙ্ক্ষা ছিল, তাদের স্বার্থের জন্য এটা হয়েছে। বাংলাদেশের মানুষ অবশ্যই জেগে উঠেছিল পাকিস্তানের বিরুদ্ধে, তাদের কিছু অন্যায় অত্যাচার ছিল, কিন্তু এই যে মুক্তিযুদ্ধ হয়েছিল, বাংলাদেশের মানুষ জেগে উঠেছিল, পাকিস্তানের বিরুদ্ধে একটি দেশ স্বাধীন হলো, এখানে ভারতেই সবচেয়ে বেশি সুবিধাটা নিয়েছে। সার্বিক দিক পর্যালোচনা করে, পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশের মানুষকে ইউনিটি গঠন করতে হবে, ঐক্য গঠন করতে হবে,
ভারতের ব্যাপারে। ভারত বাংলাদেশকে কখনোই শান্তিতে থাকতে দিবে না। ভারত কখনোই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে মেনে নেয়নি। একটি মুসলিম দেশ আলাদা স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে আলাদাভাবে থাকুক, ভালো সমৃদ্ধি অর্জন করুক, এটা ভারত কখনোই চায় না। ভারত বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করেছে, বহু মানুষকে হত্যা করেছে, বহু অরাজকতা বাংলাদেশে ঘটিয়েছে এবং তাদের এজেন্ট দিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত বিভিন্ন অরাজকতা চালিয়ে যাচ্ছে। তো আমাদের বাংলাদেশের মানুষকে এ ব্যাপারে, যারা অরিজিনালে বাংলাদেশকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, দল মত নির্বিশেষে, যারা হিন্দু ভাই বোনেরা আছে আমাদের দেশে, তারা যারা দেশকে ভালোবাসেন, শুধু কারো কুপ্ররোচনায় প্ররোচিত না হয়, দেশকে ভালোবেসে বাংলাদেশের সপক্ষে কাজ করুন। ভারতীয় যে সন্ত্রাসীপনা আছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আপনারা দেখেছেন যে মালদ্বীপে বা বাংলাদেশের মালদ্বীপে ভারতের নিয়ন্ত্রিত একটি সরকার ছিল, সেই সরকার উৎখাত হয়েছে ভোটের নির্বাচনের মাধ্যমে। বাংলাদেশেও যে ভারতীয় বীজ আছে, যারা এজেন্ট আছে, যারা ভারতের চর আছে, তারা একদিন এখান থেকে উৎখাত হবে, আমরা সেই আশা রাখি। আসসালামু আলাইকুম।